তোমরা প্রচণ্ড ব্যস্ত, সেই জন্য লাইভ ক্লাস তো নেওয়া সময় দেখছি সবার ম্যাচ হচ্ছে না, সামনে পরীক্ষা, সেই জন্য এরকম করে আর কি একটা রেকর্ড করে পাঠালাম। যদি কাজে লাগে তাহলে যে জায়গাগুলো অসুবিধা হবে সেগুলো পাঠিয়ে দেবো। লাইভ ক্লাসটা অবশ্যই ভালো, তবুও এটা আর কি আজকে যেহেতু নেওয়া গেল না ক্লাসটা, সেই জন্য এটা করে দিয়েছি। তোমাদের এই যে তড়িৎচুম্বক চ্যাপ্টারটা শুরু হয়েছিল, আমি এই জায়গাগুলো দেখাচ্ছি, মানে এইগুলো সব হয়ে গেছে, সেই জায়গাগুলো দেখাচ্ছি। চৌম্বক বলরেখা, পোস্টের পরীক্ষা, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম হয়ে গেছে, ম্যাক্সওয়েলের কর্স্ক্রু হয়ে গেছে, বায়োসাভার্ট হয়ে গেছে, এই জায়গাটা গোটাটা হয়ে গেছে। তারপরে এখানটাতে এই যে ভেক্টর রূপটা করতে বলেছিলাম, তারপর দীর্ঘ ঋতু পরিবাহী, তার জন্যে যে চুম্বক ক্ষেত্র বি সমান μ0I/4π sin θ1 + sin θ2, এই জায়গাটা হয়ে গেছে। অসীম দৈর্ঘ্যের তার, অর্ধ অসীম, এগুলো সব হয়ে গেছে। তারপর বৃত্তাকার পরিবাহী, এটাও হয়ে গেছে। এরপর অ্যাম্পিয়ারের সূত্রের প্রয়োগ, মানে এরপর আমাদের বায়োসাভার্ট পার্টটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের অ্যাম্পিয়ারের পার্টটা হয়েছে, দেখবে অ্যাম্পিয়ারের যেটা চক্রীয় সূত্র, বদ্ধপদ সূত্র বা সার্কিউটাল ল, সেটাও হয়ে গেছে। এরপর এইটা দীর্ঘ তারের ক্ষেত্রে ওই একই আগে যেমন হয়েছে সেরকম এটাও হয়েছে। সলিনয়েডের ব্যাপারটা হয়ে গেছে, দীর্ঘ সলিনয়েড, এগুলো সব হয়েছে। তারপর টরয়েড হয়েছে, টরয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র, এই গোটা পার্টটা তোমাদের হয়ে গেছে। এইটা পর্যন্ত আগের দিন হয়েছিল। এবার নেক্সট আমাদের যে পোর্শনটা আছে, এই জায়গা থেকে আমরা শুরু করার কথা ছিল আজকে আর কি ক্লাসটাতে, অ্যাম্পিয়ারের বদ্ধপদ সূত্রের সীমাবদ্ধতা। তো এটা নোটসের জায়গাটা আমি দেখাচ্ছি। তা অ্যাম্পিয়ারের বদ্ধপদ সূত্রটা কোন কোন ক্ষেত্রে এর কিছু লিমিটেশন আছে, সেই জায়গাগুলো কী কী, সেইটা নিয়ে আজকে হবে আর কি ক্লাসটা। আচ্ছা, অ্যাম্পিয়ারের বদ্ধপদ সূত্রের সীমাবদ্ধতা বলতে, অ্যাম্পিয়ারের যে সূত্রটা আমরা পড়েছি সেটা ছিল ইন্টিগ্রেশন ক্লোজ B.dl, এইটা সমান μ0I। এই যে μ0Iটা, এর কিন্তু যে তড়িৎটার কথা বলা হয়েছিল, যে কারেন্টটার কথা বলা হয়েছিল, সেই কারেন্টটা যখন প্রবাহিত হচ্ছে তখন সেইটা সবসময় স্থির কারেন্ট বা স্টেডি কারেন্ট ধরে কিন্তু এই হিসেবটা করা হয়েছিল, ক্যালকুলেশনগুলো করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এই সূত্রটাতে যদি আমাদের এমন তড়িৎ প্রবাহিত হয় যেটার মানটা পরিবর্তিত হচ্ছে, আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে একটা জিনিস বলতে পারি, যে যদি আমি এমন একটা বর্তনীর কথা ভাবি যাতে একটি ব্যাটারি লাগানো আছে, তাহলে সেই ব্যাটারি থেকে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন সেই ব্যাটারিটা স্বাভাবিকভাবেই তার প্রথমে যে তড়িৎ প্রবাহ সে দিতে পারবে, যত ব্যাটারিটার ভোল্টেজ কমবে তত কিন্তু এর তড়িৎ দেওয়ার ক্ষমতাটা কমতে থাকবে। তার মানে সেটার মধ্যে দিয়ে কিন্তু একটা স্থির প্রবাহ হচ্ছে না, তার প্রবাহটা পরিবর্তন হচ্ছে। অথবা যদি আমরা এসি কারেন্ট, এখন আমাদের হয়নি এখনও, যখন অল্টারনেটিং সোর্স পড়ব, এসি সোর্স, তখন কিন্তু আমরা দেখব সেইটার ক্ষেত্রেও প্রবাহ মাত্রাটা সবসময় একই থাকে না, তার মানটা হ্রাস বৃদ্ধি হতে পারে। তার মানে বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তব পরিস্থিতিতে যে আমরা এক টানা সমান স্থির মানের তড়িৎ প্রবাহ পাওয়া সম্ভব নয়। তা যদি না হয় তাহলে আমাদের অ্যাম্পিয়ারের বদ্ধপদ সূত্রটাও সেখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না। তখন কি করতে হয়, তখন এর এই যে ডান পক্ষের μ0I এই টার্মটা রয়েছে, এইটার সঙ্গে আমাদেরকে একটা এক্সট্রা টার্ম প্লাস করে অ্যাড করতে হয়, যেটা করেছিল পরবর্তীকালে ম্যাক্সওয়েল। সে তার এটার নাম দিয়েছিল ম্যাক্সওয়েলের সমীকরণ। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এইটা করেছিল, এবং তখন এই সমীকরণগুলো, ও 4টে সমীকরণকে করেছিল, সেগুলোকে বলা হয় ম্যাক্সওয়েলের সমীকরণ। ম্যাক্সওয়েল
এবং সেগুলো খুব বিখ্যাত সূত্র আর কি। আমরা পরবর্তীকালে বড় ক্লাসে পড়বো, আমাদের এখন সেই স্কোপটা নাই। তো সেই জন্যে এইটা একটা সীমাবদ্ধতা যে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটাকে ও পরিবর্তন করেছিল। তার মানে কি অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটা ভুল? তা কিন্তু নয়। বদ্ধপথ সূত্রটার অবশ্যই গুরুত্ব আছে এবং সেটা ঠিক, কিন্তু তার কিছু লিমিট আছে, কিছু অসম্পূর্ণতা আছে। এই অসম্পূর্ণতার জন্য বলা হয় যে অ্যাম্পিয়ারের যে বদ্ধপথ সূত্রটা সেটা সঠিকভাবে বলেছিলেন ম্যাক্সওয়েল। এইটুকুই আমাদের আপাতত জেনে রাখলে হবে। এবং অ্যাম্পিয়ারের সূত্র থেকে আমরা যে ক্যালকুলেশনগুলো করেছি সেগুলো কিন্তু সঠিক। সেগুলো যদি স্থির তড়িৎ প্রবাহ হয় তাহলে সেগুলোকে কিন্তু ভুল বলা যায় না। ঠিক আছে, এইটা হলো আমাদের অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র। এরপর আমরা যেটা পড়ব সেটা হলো সুষম তড়িৎ ক্ষেত্রে গতিশীল আধানের ওপর ক্রিয়াশীল বল। সুষম তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি এটা আমরা পড়েছি এর আগেই, যে যদি এরকম হয়, একটা এরকম প্লেট আছে আর একটা এরকম প্লেট আছে, এর একটাকে আমরা বলছি প্লাস, এটা আমরা স্থির তড়িতে পড়েছি, আরেকটা দিককে আমরা বলছি যে এটা হচ্ছে মাইনাস। তাহলে এই রকমভাবে এর মধ্যে কিন্তু বলরেখাগুলো থাকে। এটা আমরা পড়েছি আমাদের স্থির তড়িৎ অধ্যায়েতে, এটা পড়া হয়েছে। এখন এইখানেতে যদি একটা আধান গতিশীল হয় তখন তার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা আমরা দেখব। আমি এটা একটু বড় করে নিচ্ছি ছবিটা বোঝার সুবিধার্থে। এখন এইখানেতে আমরা একটা অক্ষ আঁকছি, এই দিক বরাবর একটা এইটা ধরে নিচ্ছি যে এক্স অক্ষ, এই দিকটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এইটা তাহলে আমাদের ও বিন্দু। এইটার মধ্যে যদি একটা কণা এই দিক থেকে এই দিকে যায়, এই দিক থেকে এই দিকে, এখন কীরকম কণাটা ধরে নিচ্ছি তার আধান হচ্ছে কিউ এবং তার ভর হলো এম। সে এই দিক থেকে এই দিকে যাচ্ছে ভি গতিবেগে। এখন এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তো এক্স অক্ষ বরাবর যদি যাই আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডটা আমার এই দিক থেকে এই দিকে কাজ করছে। তার মানে ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর ও একটা বল অনুভব করবে। তার মানে এইখানেতে যদি আধানটা থাকে সে এই বরাবর একটা বল অনুভব করবে, কারণ এই ফিল্ডগুলো এই দিকে, এই জায়গায় ইলেকট্রনটা আছে। ঠিক আছে, তো সেইটা আমরা কতগুলো জিনিস যেগুলো বললাম সেগুলো একটু লিখে নিচ্ছি। কিউ ধনাত্মক আধান, আধানের ভর এম, আধানের বেগ মানে গতিবেগ যেটা সেটা ধরে নিচ্ছি ভি। তাহলে এই যে কিউ আধানটা এইখানটাতে আছে, যে এই দিকে যাচ্ছে, সে এই দিক বরাবর একটা বল অনুভব করছে, সেই বলটার মান কত হবে এইটাও আমাদের পড়া হয়েছে আগে। সেটা হচ্ছে ওর উপরের যে ক্রিয়াশীল বল হবে সেটা এফ সমান হবে কিউই। এটা আমরা
স্থির তড়িতের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছি, এফ সমান কিউই। তাহলে এফ সমান যদি কিউই হয়, এফটা হচ্ছে ক্রিয়াশীল বল। যেটা আমাদের কাজ করছে মনে রাখতে হবে এই দিক থেকে এই দিক বরাবর, আধানটা কিন্তু যাচ্ছে এই দিক থেকে এই দিক বরাবর। এখন যদি একটা বল থাকে, আমরা কি জানি যে বল সমান ভর ইন্টু ত্বরণ হয়, মানে এফ সমান এম এ হয়, এটা আমরা জানি। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি যে এ সমান হয়ে যায় এফ বাই এম, মানে ওই যে আধানটা তার ত্বরণটা যদি আমাদেরকে বার করতে হয়, তাহলে সেই ত্বরণটা বার করতে গেলে বলটাকে ভর দিয়ে ভাগ করতে হবে। এইখানে আমাদের বল কত বেরিয়েছে? বল বেরিয়েছে এফ সমান কিউই। তাহলে ওই যে গতিশীল আধানটা আছে তার ত্বরণ কী হবে? অতএব আধানটির ত্বরণ এ সমান হয়ে যাবে কিউ ই বাই এম। তার কারণ হচ্ছে এফ বাই এম, এফটা আমাদের কিউই। এখানে আমরা দেখেছি যে ত্বরণ সমান হচ্ছে এফ বাই এম, এখানে এফ সমান কিউই, সেটা কিউই বাই এম হয়ে গেল। এম আমরা আধানের ভরটা ধরেছি। এই পর্যন্ত নিশ্চয়ই কারোর কোনো অসুবিধা নেই বুঝতে। এরপর আমরা ধরে নিচ্ছি যে এইখান থেকে এইখান যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এক্স, এখান থেকে এই এতটা, এবং সেটা যেতে ওর সময় লেগেছে ধরে নিচ্ছি টাইম টি। ঠিক আছে, এই ছবিটা আমি ওই দিকে একটু নিয়ে যাচ্ছি। তাহলে কি বলেছি আমি, যে এইখান থেকে এইটা যে দূরত্বটা, এইখান থেকে এই দূরত্বটি আমি ধরে নিচ্ছি এক্স, এবং এই দূরত্ব যেতে ওর যে সময় লাগছে সে সময় হচ্ছে সমান টি। এখান থেকে এখানে যেতে যে সময়টা লাগছে, ঠিক আছে, তা যদি লাগে এর আগের পার্টে আমরা যদি যাই, তাহলে আমরা দেখব যে আমরা এখানে বেগটা ধরেছি ভি। তাহলে আমরা লিখতে পারি, আমরা কি জানি যে বেগ ভি এর সমান ভিটি হয়, তার মানে টি সমান হয়ে যাবে এক্স অতিক্রান্ত দূরত্ব বাই বেগ ভি। আমরা টি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এই দিকেতে দেখো, ছবিটা যদি আমরা একটু ভালো করে দেখি, এই ছবিটা, তাহলে কণাটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার উপরে বল এই দিক থেকে এই দিকে আছে, মানে ত্বরণও তার এই দিক থেকে এই দিকে আছে, তার মানে এই দিক বরাবর ওর কোনো ত্বরণ কিন্তু নেই। ঠিক আছে, এবং এইখান থেকে শুরু করেছে, প্রাথমিক বেগ 0 নিয়ে ধরে নিচ্ছি স্থির অবস্থায় আছে, প্রাথমিক বেগ 0 ছিল, দিয়ে সে যদি এই দিকে যায়, তাহলে কি হবে, আমাদের যে সমতলীয় গতির যে আমাদের পড়া হয়েছে তার থেকে আমরা জানি যে আমরা একটা সূত্র পড়েছিলাম, এস সমান হয় ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা সূত্র ছিল। এই সূত্র যদি এখানে আমরা অ্যাপ্লাই করি তাহলে হবে ওয়াই সমান, কারণ ওয়াইয়ের দিকে ও যাচ্ছে, এই সরণটা হবে যেহেতু ওই দিকে ত্বরণ আছে, ইউ ও 0, প্রাথমিক বেগ 0, তাহলে ইউ ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এর মধ্যে এটা কি, এটা আমাদের এই যে আগে বেরিয়েছে, এইটা হচ্ছে আমাদের এ বেরিয়ে আছে, আর টিটা আমাদের এখানে এইটা বেরিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা সেগুলো বসিয়ে দেবো। ইকুয়াল টু হয়ে যাবে হাফ ইন্টু, দেখো আমাদের যেটা ওইখানে ছিল কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার, মানে এইটা স্কোয়ার, তার মানে এক্স বাই ভি তার স্কোয়ার। এইটা যদি করা হয় তাহলে বেরোবে কিউ ই উপরে হয়ে গেল, নিচে পড়ে রইল 2m ভি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার।
এইটা হলো একটা অধিবৃত্তের সমীকরণ, কারণ এইটার সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি y ইকুয়াল টু ax স্কোয়ার। এই সমীকরণটা y ইকুয়াল টু ax স্কোয়ার হলো একটা অধিবৃত্তের সমীকরণ। এটি একটি অধিবৃত্তের সমীকরণ। তার মানে যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয় একটা, এরকম যদি সুষম তড়িৎ ক্ষেত্র একটা থাকে, তার মধ্যে যদি একটা কণাকে আমরা ভি গতিবেগে এই দিক থেকে পাঠিয়ে দিই, তখন সে তার এই দিকে একটা টানের জন্যে তার গতিটা এরকম হয়ে যাবে, তার গতিটা এরকম হয়েছে যেতে থাকবে। এইটা হচ্ছে তার গতিপথ, এইটা একটা অধিবৃত্ত। বোঝা গেল? তাহলে আমরা যদি এটাকে একটু এঁকে দিই, এখানে যে তার গতিপথটা কেমন হবে, তার গতিপথটা এরকম হয়ে যাবে। এইটা হলো একটা অধিবৃত্তের সমীকরণ। বোঝা গেছে? এইটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ডটা আছে। সেই ইলেকট্রিক ফিল্ডটা যদি ওরকম থাকে, যেটা আমরা এইমাত্র পড়লাম, সেটা অ্যানিমেশন দিয়ে দেখছি যে ইলেকট্রিক ফিল্ডটা এরকম হয়। সেই অবস্থায় ওর মধ্যে আধানটা যদি যায় তাহলে কেমন হবে, নিচ থেকে উপরের দিকে, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমি একটু আগিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে যদি আধানটা যায় তাহলে সেই আধানের গতিপথটা কেমন হবে সেটা দেখো। এর সামনের দিকে একটা বল কাজ করে এফ সমান এমএ, আর ওপরের দিকে আমাদের বলটা কাজ করছে এফ সমান কিউই। তাহলে এই দুটো বলের ফলে সে ধীরে ধীরে সামনের দিকে আগিয়ে যেতে যেতে ওপরের দিকে উঠতে থাকবে অধিবৃত্তাকার পথে। দুটো ভেক্টর, একটা সোজা সামনের দিকে কাজ করছে, একটা ওপরের দিকে কাজ করছে। এর ফলে ওর ওই যে পিঙ্ক লাইন বরাবর গ্রিন যে চার্জটা, আধানটা ওপরের দিকে উঠে যাচ্ছে। আশা করছি সবারই বোঝা গেছে। যেটা আমরা এইমাত্র পড়লাম অঙ্কের মাধ্যমে, সেটা এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে বাস্তবে।